আসসালামু আলাইকুম সবাইকে। রসায়নের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা অধ্যায়ের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আমাদের রসায়নের 2 নম্বর যে অধ্যায়টা আছে, অধ্যায়টার নাম কি বললাম? অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের অবস্থা। এই যে পদার্থের অবস্থা অধ্যায়টা আছে, এই অধ্যায়ে সাধারণত পদার্থের বিভিন্ন অবস্থা নিয়ে আমাদের কথা বলা আছে। বাট পদার্থের অবস্থা ঠিক আছে বুঝলাম, বাট পদার্থ জিনিসটাকে সেটা আগে আমাদের জানতে হবে। এই জীবনে বা এই দৈনন্দিন জীবনে আমরা যা কিছু ব্যবহার করি সব কিছুই পদার্থ। কি বললাম? এই দৈনন্দিন জীবনে আমরা যা কিছু ব্যবহার করি সব কিছুই পদার্থ। তাহলে এই পদার্থের সংজ্ঞাটা কি? তুমি যে একটা চেয়ার কল্পনা করো, তুমি যেখানে বসে পড়তেছো, চেয়ার বা টেবিল, অথবা তোমার হাতে যে ফোনটা আছে সেই ফোনটাই কল্পনা করো। এই ফোনের কি আছে? একটা নির্দিষ্ট ভর আছে, এবং এই ফোনটাকে যদি তুমি রাখো তাহলে কি করে? সে জায়গাও দখল করে। এই তো নাকি, ভর আছে, জায়গা দখল করে। আবার তুমি বলতে পারো যে ভাই এর একটা তো নির্দিষ্ট আয়তনও আছে। হ্যাঁ ঠিক আছে, আয়তন আছে, আমি মানলাম। বাট তুমি তরল পদার্থের কথা চিন্তা করো, এর নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে। বাট তুমি ফোনের তোমার আকারও আছে, এটার কোনো আকার নেই। আবার অক্সিজেনের কথা চিন্তা করো, যে অক্সিজেন তুমি নিচ্ছ, নিয়ে বেঁচে আছো। এই অক্সিজেনের ক্ষেত্রে কি? এর ভর আছে, এর কিন্তু নির্দিষ্ট আকার এবং আয়তন নাই। তার মানে আমরা বলতেই পারি যার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে। আমি আগের যে 3টা উদাহরণ দিলাম, 3টাই কিন্তু জায়গা দখল করে। তার মানে পদার্থ জিনিসটা কি? যার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, তাকে কি বলে? আমরা পদার্থ বলি। তাহলে পদার্থের সংজ্ঞাটা যদি লিখে দেই, যার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, তাকে পদার্থ বলে। তাহলে পদার্থ কাকে বলে? যার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, তাকে কি বলে? তাকে পদার্থ বলে। তাহলে পদার্থ জিনিসটা কি আমরা বুঝলাম। এখন আমরা কথা বলবো পদার্থের অবস্থা নিয়ে। ঠিক আছে? এই যে অধ্যায়ের নাম পদার্থের অবস্থা, এই পদার্থের অবস্থা অধ্যায়ে আমরা দেখব পদার্থের কয় ধরনের অবস্থা হয়। সাধারণত আমরা পদার্থের 3 ধরনের অবস্থা দেখতে পাই। কয় ধরনের? 3 ধরনের। তাহলে লিখি, সাধারণত পদার্থের 3 ধরনের অবস্থা দেখা যায়। কি কি? 1 নাম্বার কঠিন পদার্থ, 2 নাম্বার তরল পদার্থ, 3 নাম্বার বায়বীয় অথবা গ্যাসীয়, যেটাই বলো না কেন, বায়বীয় অথবা গ্যাসীয় পদার্থ। তাহলে আমরা পদার্থের কয় ধরনের অবস্থা দেখলাম? 3 ধরনের অবস্থা। কি কি? কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। ঠিক আছে? এখন এই কোন পদার্থের বৈশিষ্ট্য কি, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আমরা পড়বো বাস্তব জীবনে, বাস্তব জীবনের সাথে রিলেটেড করে। ঠিক আছে? তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার হাতে ফোন আছে, তুমি কঠিন, তরল এবং বায়বীয় এই 3 ধরনের পদার্থ তো চেনো, তাই না? যেমন আমি যদি বলি তোমার হাতের ফোন বা বই বা চেয়ার টেবিল, এগুলো কি? কঠিন পদার্থ। তরল মানে কি? যেমন আমরা পানি খাই, আমরা দুধ খাই, রান্নার কাজে তেল ব্যবহার করি, গাড়ি চালাতে তেল ব্যবহার করি। এই যে উপাদানগুলো বা এই যে পদার্থগুলো, এগুলো কি? তরল পদার্থ। আর গ্যাসীয় পদার্থ কি? যেগুলো আমরা গ্যাস আকারে পাই, যেমন কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করতেছি, অক্সিজেন নিচ্ছি, নাইট্রোজেন গ্যাস, এই জিনিসগুলো কি? গ্যাসীয় পদার্থ। তো এগুলো সবগুলোর বৈশিষ্ট্য তো শেষে একই না। যেহেতু বৈশিষ্ট্য একই না, তার মানে এদের কি সংজ্ঞাতেও কিছু পরিবর্তন আসবে। তো আমরা প্রথমে দেখব কঠিন পদার্থ। আমরা কি দেখব? কঠিন পদার্থ।
কঠিন পদার্থটা কি দেখো, তোমার হাতের যে ফোনটা আছে এই ফোনটা দিয়েই তুমি চিন্তা করো, এই ফোনটার নির্দিষ্ট একটা কি ভর আছে, ভর বা ওজন যেটাই বলো না কেন আছে, একই একটা নির্দিষ্ট আয়তনও আছে এর, এবং একে যদি কোথাও রাখো একটা কি নির্দিষ্ট জায়গাও দখল করতেছে, এরকম কি জায়গা দখল করতেছে বুঝলাম, বাট এর একটা কি আকারও আছে না। ফোন তুমি যেখানেই রাখো সে তোমার ফোনের যে চার কর্নার শেপ এটাই তো থাকবে, এটা কি কখনো জায়গা ভেদে গোলাকার এরকম হবে? হবে না। হবে কি? হবে না। তার মানে এর একটা নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট একটা আয়তন আছে এবং নির্দিষ্ট কি ভর আছে। এই যে যতগুলা পদার্থের এই তিনটা বৈশিষ্ট্য আছে সবগুলাই কঠিন পদার্থ। কি বললাম? যতগুলা পদার্থের এই তিনটা বৈশিষ্ট্য আছে সবগুলাই কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের সংজ্ঞাটা আমরা কি লিখব? যে সকল পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও ভর আছে সেই সকল পদার্থকে কঠিন পদার্থ বলে। তাহলে যে সকল পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন এবং ভর আছে তাদেরকে কি বলে? কঠিন পদার্থ বলে। উদাহরণ যদি একটু বলি তাহলে কি, যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, কলম ইত্যাদি। তাহলে আমরা কি দেখলাম? কঠিন পদার্থ দেখলাম। এরপরে তরল পদার্থ আসো। এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্যটা তরল পদার্থে নাই বলো তো? তরল পদার্থের ক্ষেত্রে অবশ্যই কি আছে? ভর আছে। তরল পদার্থের ক্ষেত্রে আয়তনও আছে। আয়তনটা কিভাবে আছে? ধরো তুমি বাজারে তেল কিনতে গেছো, গিয়ে তুমি কি বলো 1 লিটার তেল দেন। এই যে পরিমাপের যে লিটার এককটা এটা কি একটা তার আয়তনের একক না? তুমি 1 লিটার তেলকে 5 লিটার পাত্রে রাখলে সে কখনো কি 5 লিটারের জায়গায় দখল করবে না 1 লিটারের জায়গায় দখল করবে? সে কিন্তু 1 লিটারের জায়গায় দখল করবে। তার ওজন 1 কেজি। এরপরে আসো, এর যে আকার, আকারটা কি সেম থাকবে? তুমি ধরো বাজার থেকে একটা লম্বা বোতলে কিনলা, 1 লিটার তেল লম্বা বোতলে কিনলা, তাকে যদি তুমি ফ্লোরে ফেলে দাও সে কি লম্বাই থাকবে না ফ্লোরে ছড়িয়ে যাবে? অবশ্যই ছড়িয়ে যাবে। 4 কোণার পাত্রে রাখলে সে কি মানে এই পদার্থটা কি 4 কোণার পাত্রের আকার ধারণ করবে। গোল পাত্রে রাখলে গোল পাত্রের আকারে ধারণ করবে। তাহলে সে তার আকার পরিবর্তন করতেছে। যে আকার পরিবর্তন করে তার আকারটা কি নির্দিষ্ট? অবশ্যই নির্দিষ্ট না। তার মানে তরল পদার্থের ক্ষেত্রে আকারটা নির্দিষ্ট না, বাট আয়তন এবং ভরটা নির্দিষ্ট। তাহলে তরল পদার্থ কি? তরল পদার্থ। তরল পদার্থের সংজ্ঞাটা কি? যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন ও ভর আছে কিন্তু কি নেই? কিন্তু নির্দিষ্ট আকার নেই সেই সকল পদার্থকে তরল পদার্থ বলে। তাহলে যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন ও ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই সে সকল পদার্থকে কি পদার্থ বলে? তরল পদার্থ বলে। যেমন যদি বলি, উদাহরণ কি কি দিলাম? তেল, পানি, দুধ, মধু ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থ আছে, তাই না? তো প্রচণ্ড গরম, বুঝছো? আমি যেখানে ক্লাস রেকর্ড করতেছি এই জায়গাটাতে আসলে ফ্যান নেই। এই ফ্যান না থাকার কারণে আরও আমার গা ঘামতেছে প্রচুর।
তো দেখো তরল পদার্থটা কি সেটাও আমরা দেখলাম। এরপরে আসো বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। এরপরে কি গ্যাসীয় পদার্থ। লেখা কি দেখা যাচ্ছে নিচে? নিচের লেখা কি দেখা যায়? আচ্ছা, এক লাইন লেখা যাবে। গ্যাসীয় পদার্থটা কি দেখো, তোমাদেরকে যদি একটু গ্যাসীয় পদার্থটা বুঝাই। তরল পদার্থের আয়তন এবং ভর আছে, আকার নেই। এখন গ্যাসীয় পদার্থের কি আকার আছে বলো তো? এই যে গ্যাসীয় পদার্থটা, তুমি 1 লিটার পরিমাণ গ্যাস অথবা 1 কেজি পরিমাণ গ্যাসকে তুমি যদি 10 কেজির পাত্রে রাখো, সে 10 কেজির পাত্র পুরোটাই দখল করবে না? যদি 5 কেজি পাত্রে রাখো তাহলে কি 5 কেজি পাত্র পুরোটাই দখল করবে না? যদি 50 কেজির পাত্রে রাখো, 50 কেজির পাত্রেও কি করবে? পুরাটাই সে দখল করে রাখবে। তার মানে কি তার নির্দিষ্ট কোনো আয়তন আছে? আয়তন নাই। নির্দিষ্ট আয়তনই যেখানে নেই সেখানে তো আকার থাকবে কিভাবে? তাকে তুমি যে পাত্রের যে আকারের পাত্রে রাখবে সেই আকারের পাত্রের সেই আকারটাই কি করবে? সে দখল করবে। গোলাকার পাত্রে রাখলে গোলাকার আকার ধারণ করবে, আয়তাকার পাত্রে রাখলে আয়তাকার আকার ধারণ করবে, এরপরে তুমি সিলিন্ড্রিকারে রাখলে সিলিন্ডাকার ধারণ করবে। তার মানে এটার সংজ্ঞা দাঁড়ায় যে সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নেই সেই সকল পদার্থকে কি বলে? কঠিন পদার্থ বলে। আমি যদি আরেকটু উপরে তুলে লিখি তাহলে তোমরা দেখতে পারবা। কঠিন লিখতেছি কেন? গ্যাসীয়। সংজ্ঞাটা কি? যে সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নেই সেই সকল পদার্থকেই গ্যাসীয় পদার্থ বলে। যেমন অক্সিজেন। লেখা কি দেখা যাচ্ছে? যাচ্ছে। অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। তাহলে আশা করি কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ এই 3টা পদার্থ নিয়ে তোমাদের যে কনসেপ্ট প্রয়োজন সেই কনসেপ্টটা তোমাদেরকে দিতে পারছি। তাহলে পুরোটা যদি আরেকবার রিক্যাপ করি, পদার্থ জিনিসটা কি? যার ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমরা কি বলি? পদার্থ বলি। পদার্থের কয়টা অবস্থা দেখতে পাই? কঠিন, তরল এবং বায়বীয়। সাধারণত এই 3টা অবস্থা আমরা দেখতে পাই। বায়বীয়ের আরেকটা নাম কি? গ্যাসীয় পদার্থ। এরপরে কঠিন পদার্থ কি? যে সকল পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন এবং ভর আছে সে সকল পদার্থকে আমরা কি বলি? কঠিন পদার্থ বলি। এরপরে আসো তরল পদার্থ। যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন ও ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই সেই সকল পদার্থকে তরল পদার্থ বলি। গ্যাসীয় পদার্থ কি? যে সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নেই সে সকল পদার্থকে আমরা গ্যাসীয় পদার্থ বলি। এরপরে দেখো এই সংজ্ঞাগুলো বুঝতে পারলে আমরা এখন এরপরে আসবো। এরপরের একটা টপিক তোমাদের বইয়ে বলা আছে, যে টপিকটার নাম হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। নাম কি? আন্তঃকণা আকর্ষণ বল। এই আন্তঃকণা আকর্ষণ বলটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। এই আন্তঃকণা আকর্ষণ বলের উপরে নির্ভর করেই আমাদের যে পদার্থগুলো আছে এই পদার্থগুলার বিভিন্ন অবস্থা আমরা দেখতে পারি। তাহলে এখন আমরা কি দেখব? আন্তঃকণা আকর্ষণ বা আন্তঃকণা আকর্ষণ বল, যেটাই বলো না কেন। দেখো এটা যদি একটা পদার্থ হয়, ধরো এখানে আমি 3টা পদার্থ দেখাবো, তার আগে দেখাই। ধরো এটা একটা পদার্থ, হ্যাঁ। এই পদার্থটা কি দিয়ে তৈরি? কণা দিয়ে তৈরি। প্রত্যেক পদার্থই তো অসংখ্য কণা দিয়ে তৈরি, তাই না?
প্রত্যেক পদার্থই কি অসংখ্য কণা দিয়ে তৈরি। তো এই যে পদার্থের এই অংশটাকে কাটে যদি আমরা একটু বড় করে দেখি, তাহলে এখানে দেখতে পাবো এরকম কি কণা আছে। এই যে কণাগুলা, এই কণাগুলা কি করে, একে অপরকে আকর্ষণ করে। এই দুইটা কণা আমি যদি এখানে দেখাই, এই কণাটা একে আকর্ষণ করে, এই কণাটা একে আকর্ষণ করে। এই যে একই পদার্থের কণাগুলোর মধ্যে যে পরস্পরের আকর্ষণ, এই আকর্ষণকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। এ পাশে যদি আরেকটা থাকতো, এ কে আকর্ষণ করতো, এ কে করতো, এখানে ধর আরেকটা আছে, এ কে আকর্ষণ করতো, এ কে করতো, এ কে আকর্ষণ করতো, মানে প্রত্যেকটা কণা কি করে, আকর্ষণ করে। এই যে কণাগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। এই আকর্ষণকে কি বলা হয়, আন্তঃকণা আকর্ষণ। তাহলে এর সংজ্ঞা যদি আমি লিখে দিই তাহলে কি হবে, একই পদার্থের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। তাহলে একই পদার্থের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। মনে রাখবা, এই যে প্রত্যেকটা পদার্থের যে কণাগুলো আছে, প্রত্যেকটা কণার দুইটা করে শক্তি থাকে। কয়টা করে শক্তি থাকে, দুইটা করে শক্তি। এই বল মানেই তো শক্তি, বল মানেই কি শক্তি। তাহলে একই পদার্থের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তি বলা হয়। তাহলে মনে রাখবা, প্রত্যেকটা দুইটা করে শক্তি থাকে। এক হচ্ছে আণবিক শক্তি। তাহলে আণবিক শক্তিটা কি, এই যে কণাগুলোকে একে অপরকে আকর্ষণ করার যে ক্ষমতাটা, একেই বলা হয় আণবিক শক্তি। তাহলে কি একটু লিখেই যদি দেই, একই পদার্থের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আকর্ষণ বল বলে, এবং কণাগুলোর আকর্ষণ করার ক্ষমতাকে আণবিক শক্তি বলে। তাহলে আণবিক শক্তি কি জিনিসটা আমরা বুঝলাম। তাহলে প্রত্যেকটা কণার কয়টা করে শক্তি থাকে বললাম, দুইটা করে। এক আণবিক শক্তি, দুই গতি শক্তি। এই যে আণবিক শক্তি এবং গতি শক্তি, দুইটা একটা অপরটার বিপরীত। তাহলে কি বললাম, আণবিক শক্তি আর হচ্ছে ব্যস্তানুপাতিক গতি শক্তি। বিপরীত বলতে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কের। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। যদি এই চিহ্নটা এই পাশে দেওয়া দরকার। তাহলে দেখো, আণবিক শক্তি যখন বাড়বে তখন গতিশক্তি কি হবে, কমবে। এটা ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এখানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে আণবিক শক্তি যখন বাড়তেছে তখন গতিশক্তি কি হচ্ছে, কমতেছে। আণবিক শক্তি যখন কমতেছে তখন গতিশক্তি কি হচ্ছে, বাড়তেছে। তো পদার্থগুলো যখন ঠান্ডা থাকে তখন তাদের মধ্যে এই আণবিক শক্তিটা বেশি থাকে, এবং পদার্থগুলো যখন গরম অবস্থায় থাকে তখন তাদের মধ্যে গতিশক্তিটা বেশি থাকে। এটা আমরা বুঝলাম দুইটা কখন বেশি কখন কম থাকে। বাট নর্মালি যে পদার্থগুলো থাকে, ধরো কঠিন পদার্থ, এই যে কঠিন পদার্থের যে কণাগুলো আছে, এই কণাগুলো খুব কাছাকাছি থাকে, খুব এরকম একটার সঙ্গে আরেকটা লেগে থাকে। আর খুব কাছাকাছি থাকার কারণে এরা একে অপরকে খুব বেশি পরিমাণে আকর্ষণ করে রাখে। একে অপরকে খুব বেশি পরিমাণে আকর্ষণ করে রাখার কারণে কি হয়, এরা ছোটাছুটি করতে পারে না। ধরো তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার রুমে তুমি 10 বস্তা বললি না, 10টা ফুটবল রাখতে পারবা। তোমার রুমে তুমি টোটালি 10টা ফুটবল রাখতে পারবা। তো সেখানে যদি আমি 10টা ফুটবলই রাখি, কোনো ফুটবল কি নড়াচড়া করতে পারবে, পারবে না।
তাহলে তারা কি কোনো গতিশক্তি লাভ করবে? করবে না। তাহলে ঠিক তেমনই এই কঠিন পদার্থের ক্ষেত্রেও হিসাব করো, এই কণাগুলো খুব কাছাকাছি থাকে, কাছাকাছি থাকার কারণে একে অপরকে খুব বেশি আন্ত আকর্ষণ বলে, মানে আন্ত আণবিক শক্তি দ্বারা কি করে? ধরে রাখে। যার কারণে এই কণাগুলা ছোটাছুটি করতে পারে না। ছোটাছুটি করতে পারে না কেন? কারণ তখন গতিশক্তি অর্জন করতে পারে না, যার কারণে এই পদার্থগুলা কঠিন হয়। এই পদার্থগুলা কি হয়? কঠিন হয়। এই যে কঠিন পদার্থকে যখন আমরা একটু তাপ দিব, কি দিব? তাপ দিব, তখন কি হবে দেখো, বললাম কি তাপ দিলে কি বাড়ে? গতিশক্তি বাড়ে। তাপ দিলে যেহেতু গতিশক্তি বাড়তেছে, তার মানে গতিশক্তি বাড়তে গেলে কি হবে? তোমার রুমের মধ্যে যে 10টা হচ্ছে বল রাখা আছে, এই বলগুলোকে নড়াচড়া করতে গেলে কি হবে? তোমার রুমের জায়গাটা বড় করতে হবে। রুমের জায়গাটা বড় করতে হবে, কারণ বল 10টা থেকে কমানো যাবে না, 10টাই রাখতে হবে। তাহলে রুমের জায়গাটা বড় করতে হবে। রুমের জায়গা বড় করলে কি হবে? বলগুলো কাছাকাছি থেকে সরে যাবে। ঠিক তেমনই এই তাপ দেওয়াটাই হচ্ছে ধরো রুমকে বড় করা। তাপ দিলাম, দিলে এই কণাগুলো কি করে? একে অপরকে হালকা বিকর্ষণ করে, যার কারণে কি হয়? একটি আরেকটির কাছ থেকে একটু দূরে সরে যায়। আর দূরে সরে গেলেই তাদের কি হয়? গতিশক্তি অর্জন হয়। দূরে সরে গেলে কি হয়? গতিশক্তিটা অর্জন হয়। তখন এই তরল পদার্থে কি হয়? এই যে আকর্ষণগুলা, আন্তঃকোণ আকর্ষণগুলা কমে যায় এবং গতিশক্তি বেড়ে যায়, যার কারণে সেই পদার্থগুলো কি হয়? তরল দেখায়। তার মানে কঠিন পদার্থের কণাগুলো খুবই কাছাকাছি থাকে, তরল পদার্থের কণাগুলো তুলনামূলক একটু দূরে থাকে। এরপরে আসো বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। বায়বীয় পদার্থ বা গ্যাসীয় যে পদার্থটা আছে, এই পদার্থের ক্ষেত্রে কি হয় দেখো, এই বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই কণাগুলা তাপ নিতে নিতে একটা সময় এতটাই দূরে চলে যায় যে এরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ধরো যে এই রেখা পর্যন্ত আকর্ষণ করতে পারে, এই রেখা পর্যন্ত আকর্ষণ করতে পারে। তাহলে এই রেখার যদি বাহিরে আমি নিয়ে আসি, ধরো যে এই রেখা পর্যন্ত নিয়ে আসলাম, একে এই রেখা পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে এই রেখার যদি আমরা বাহিরে নিয়ে আসি, তাহলে কি এরা একে অপরকে আকর্ষণ করে ধরে রাখতে পারবে? তুমি একটা জিনিস চিন্তা করো, রাবার আছে না, তুমি রাবার টানতেছো, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত টানার পরেও সে কী হবে? আগের অবস্থায় ফিরে আসবে। বাট তাকে যদি আমি একেবারে বেশি টানি, তাহলে কি সে ছিঁড়ে যায় না? ঠিক তেমনই এদেরকে আমরা সরাইতে সরাইতে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এরা একে অপরকে কী করবে? আকর্ষণ করবে। বাট আরও যদি বেশি সরে নেয়, তাহলে তাদের আকর্ষণের এরিয়া পার হয়ে গেলে তারা একে অপর থেকে কী হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যখনই বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তারা মুক্তভাবে ছোটাছুটি করবে। মুক্তভাবে ছোটাছুটি করবে। আর এই মুক্তভাবে যখন ছোটাছুটি করবে, তখন সেই পদার্থটাকে আমরা বলবো বায়বীয় অবস্থা। তাহলে কঠিন অবস্থায় কি? কঠিন অবস্থায় পদার্থতে আন্তঃআণবিক শক্তি বেশি থাকে, গতিশক্তি খুবই নগণ্য থাকে। তরল অবস্থায় আন্তঃআণবিক শক্তি এবং গতিশক্তি দুইটাই থাকে। বায়বীয় অবস্থায় পদার্থগুলা একে অপরের আকর্ষণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে ম্যাক্সিমামে বিচ্ছিন্ন হয়ে যায়, কিছু সংখ্যক আকর্ষণ করে থাকে এবং এরা কি করে? মুক্তভাবে ছোটাছুটি করে। তাহলে তরলেও মুক্তভাবে ছোটাছুটি করতে পারে না, কঠিনেও মুক্তভাবে ছোটাছুটি করতে পারে না। কোনটাতে মুক্তভাবে ছোটাছুটি করে? বায়বীয়তে মুক্তভাবে ছোটাছুটি করে। এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে যখন কণাগুলো মুক্তভাবে ছোটাছুটি করে, তখন তাহলে তার কী অবস্থা হয় পদার্থের? বায়বীয় অবস্থা। ঠিক আছে? তো আশা করি এখানে যে কয়েকটা কথা বললাম, আন্তঃআণবিক শক্তি বা আন্তঃকণ আকর্ষণ বল, যেটাই বলি না কেন, এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার। ক্লাস কতক্ষণ রেকর্ড হলো দেখি। আচ্ছা, আরেকটু পড়তে পারবো আমরা। তাহলে দেখো, আন্তঃআণবিক শক্তিটাও আমাদের গেল। এরপরে আসো আমরা পড়ব ব্যাপন নিয়ে। এই অধ্যায়টা ছোট্ট একটা চ্যাপ্টার, বেসিক কথাগুলো দিয়ে ভরা এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে আছে ব্যাপন। ব্যাপন জিনিসটা কি, এটা যদি একটু তোমাদেরকে বলি, দেখো, ব্যাপন হচ্ছে সোজা কথায়, এক কথায় যদি বলি, তাহলে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়া। স্বতঃস্ফূর্ত কথাটার অর্থ কি? স্বতঃস্ফূর্ত কথাটার অর্থ হচ্ছে সমানভাবে ছড়িয়ে পড়া। মানে কোনো জায়গায় যদি বেশি থাকে এবং কোনো জায়গায় যদি কম থাকে, সেই জিনিসটা কি হবে? সমানভাবে পুরোটাতে
ছড়িয়ে যাবে। এই সমানভাবে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। এটা কোন কোন পদার্থের ক্ষেত্রে হতে পারে? এটা কঠিন পদার্থের হইতে পারে, এটা তরল পদার্থের হইতে পারে, এটা বায়বীয় অথবা গ্যাসীয়, যেটাই বলো না কেন সেই পদার্থের হইতে পারে। তাহলে কঠিন, তরল অথবা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। এখন তোমরা আমাকে বলো তো, এখানে আমার বেশি ধরো গ্যাস আছে, এখানে কম গ্যাস আছে, এই পুরাটা একটা পাত্রের মধ্যে আছে। তাহলে এখানে যেহেতু বেশি এখানে কম, ধরো এখানে একটু মাঝখানে ছিদ্র করা আছে, এখানে ছিদ্র করা আছে, তাহলে এটাতে যেহেতু বেশি গ্যাস আছে এবং এটাতে কম আছে, তাহলে আমি এই ছিদ্রটাকে যদি আমি খুলে দেই, গ্যাস কোন দিকে যাবে? বেশি থেকে কমের দিকে যাবে নাকি কম থেকে বেশির দিকে যাবে? কমেন্টে জানো, বেশি থেকে কমের দিকে যাবে না কম থেকে বেশির দিকে? অবশ্যই কি বেশি থেকে কমের দিকে যাবে, কম থেকে বেশির দিকে যাবে না। যে পাশে বেশি আছে সে পাশে ঘনত্বটা কি? বেশি। যে পাশে কম আছে সে পাশে ঘনত্বটা কি? কম। তাহলে উচ্চ ঘনত্বের স্থান থেকে কোন দিকে যাচ্ছে? নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাচ্ছে। তাহলে ব্যাপনের সংজ্ঞাটা হবে কি দেখো, কোন মাধ্যমে কঠিন, তরল অথবা বায়বীয়, যে কোনোটাই হইতে পারে, বায়বীয় পদার্থের উচ্চ মাধ্যম হতে নিম্ন, উচ্চ মাধ্যম বলতেছি, দুঃখিত, উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে, স্বতঃস্ফূর্ত যেটা সমানভাবে একই কথাই, স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে ব্যাপন কাকে বলে? ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল অথবা বায়বীয় পদার্থের উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? প্রক্রিয়াকে ব্যাপন বলে। এ ব্যাপনের আমি যদি তোমাদেরকে উদাহরণ বলি, সবচেয়ে সুন্দর এবং তোমাদের পরিচিত একটা উদাহরণ হচ্ছে রুম স্প্রে। তোমরা সবাই রুম স্প্রে করছো। রুম স্প্রেটা করো কই? রুম স্প্রেটা কি পুরো রুমেই স্প্রে করো, নাকি রুমের যে কোনো একটা কর্নারে স্প্রে করো, অথবা রুমের যে কোনো একটা জায়গাতে স্প্রে করো, সেটা আস্তে আস্তে কী হয়? পুরো রুমেই ছড়িয়ে যায়। তো এই যে তুমি রুম স্প্রেটা যেখানে করতেছো, ওখানে কি রুম স্প্রেটা যেখানে বের হয় ওই জায়গাতে ঘনত্ব বেশি থাকে। তুমি যেখানে রুম স্প্রে করবা ওই মোমেন্টে তুমি ঘরের কোনো একটা কর্নারে গিয়ে দেখবা, সেই কর্নারে রুম স্প্রের এই স্মেলটা বা যে সুগন্ধটা পাবা না। কিছুক্ষণ পরে তুমি সেখানে পাবা। সেখানে কি ঘটে? এই অধিক ঘনত্ব থেকে এই যে তোমার সুগন্ধির কণাগুলা পুরা রুমে কম ঘনত্বের মধ্যে কি হয়? ছড়িয়ে যায়। আর এই যে প্রক্রিয়ায় ছড়িয়ে যায় সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি? ব্যাপন। কারণ সেখানেও কি হয়? গ্যাসীয় পদার্থ অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ে। এটাকে কি বলবো? ব্যাপন। এখন বলি তরল পদার্থের হচ্ছে তোমার ব্যাপনটা কি? তোমরা বাসা বাড়িতে সবাই দেখছো আমাদের মা বোনরা কি করে? কাপড়ে নীল দেয়। কাপড়ে কি দেয়? কাপড়ে নীল দেয়। এই যে কাপড়ে যখন আমরা নীল অ্যাড করতে দেখি, তোমরা কখনো দেখছো কিনা জানি না, কিন্তু আমি যখন নীল অ্যাড করছি তখন দেখছি আমি প্রথমে যেই মোমেন্টে আমি নীলটা ফেলি সেই মোমেন্টে সামান্য একটু জায়গাতে নীলটা পড়ে, তারপরে ধীরে 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 নীলটা পুরো পানিতে কি হয়? ছড়িয়ে যায়। কেন ছড়িয়ে যায়? কারণ নীলটার ঘনত্ব অনেক বেশি আর এই যে পানির ঘনত্বটা অনেক কম, যার কারণে সে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে কি হয়? ছড়িয়ে পড়ে। কতক্ষণ ছড়িয়ে পড়বে? যতক্ষণ পর্যন্ত না দুইটার ঘনত্ব সেম হয়েছে। বুঝতে পারছো? এটা হচ্ছে তরল পদার্থের ব্যাপন।
তো এরপরে আসো ব্যাপন নিয়ে আরেকটা কথা আছে। তোমরা যখন তৃতীয় অধ্যায় পড়বা তখন একটা জিনিস জানবা, আণবিক ভর। কি বললাম? আণবিক ভর। আণবিক ভরটা কি? কোনো যৌগের মোট ভর। আণবিক ভর কি? কোনো যৌগের মোট ভর। এই কোনো যৌগের মোট ভরকে কি বলা হয়? আণবিক ভর। আর পারমাণবিক ভর কি? কোনো মৌলের মোট ভর। এই যে আণবিক ভর এবং পারমাণবিক ভর, এই দুইটা ব্যাপনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কিত। কি ধরনের সম্পর্কে বললাম? ব্যস্তানুপাতিক। তাহলে আণবিক ভর বা পারমাণবিক ভর যেটাই বলি না কেন, এটা ব্যাপনের সাথে কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে কি বুঝাই? আণবিক ভর, ধরো আণবিক ভর বা পারমাণবিক ভর বেশি হলে ব্যাপন কি হবে? কম হবে। আবার আণবিক অথবা পারমাণবিক ভর যেটাই বলুন না কেন, কম হলে ব্যাপন কি হবে? বেশি হবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা তোমাদের এমসিকিউ এ অবশ্যই কাজে লাগবে। এই জিনিসের সম্পর্কগুলো তোমরা মনে রাখবা। এর আগে একটা সম্পর্ক বললাম, সেটা হচ্ছে একটু আগেই আন্তঃআণবিক আকর্ষণ বলের ক্ষেত্রে বললাম গতিশক্তি এবং আন্তঃআণবিক শক্তি একটা অপরটার কি ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। তো ব্যাপন নিয়ে যেটুকু বললাম আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার। ব্যাপন নিয়ে আরও কিছু কথা আছে, এই কথাগুলো আমরা আগামী দিন শিখব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। প্রচণ্ড গরম লাগতেছে, আমি ঘেমে গেছি পুরা। তো মাঝে মাঝে দেখলাম তোমরা, আমি মুছে আসলাম। তো এই লাইটে আর ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। দেখা হচ্ছে আগামী ক্লাসে। নেক্সট ক্লাস থেকে পরের টপিক আমরা পড়া শুরু করব। তো ততক্ষণ সবাই ভালো থাকো, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।